টাকা কারো কাছে আছে, কারো কাছে নেই। কেউ একে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে, আর বেশিরভাগ মানুষ আজও এর পেছনে ছুটছে। আপনি হয়তো মনে করেন টাকা মানে শুধুই সংখ্যা, স্প্রেডশিট আর অঙ্ক। কিন্তু সত্যিটা হলো, আসল আর্থিক সিদ্ধান্তগুলো ক্যালকুলেটর থেকে অনেক দূরে। খাবার টেবিলে বসে নেওয়া হয়, যেখানে থাকে অহংকার, ভয়, গর্ব আর ব্যক্তিগত অতীত। টাকার প্রকৃত স্বভাবটা আসলে সংখ্যার নিয়ম আর মানুষের আবেগের মধ্যে এক জটিল নৃত্য। আজকের ভিডিওতে আমরা জানব মর্গান হাউসেলের বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি থেকে পাওয়া অসাধারণ কিছু শিক্ষা। চলুন টাকার মানবিক দিকটা একটু বুঝে নিই। দ্য সাইকোলজি অফ মানি বইটি লিখেছেন মর্গান হাউসেল, একজন বিশ্বখ্যাত লেখক এবং আর্থিক বিশেষজ্ঞ। এই বইতে তিনি দেখিয়েছেন যে আর্থিক সাফল্য মূলত নির্ভর করে আপনি কতটা জানেন তার উপর নয়, বরং আপনি কিভাবে আচরণ করেন তার উপর। টাকা নিয়ে আমরা জটিল প্রাণী, এবং আমাদের আচরণই শেষ পর্যন্ত নির্ধারণ করে আমরা কতটা সফল হব। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, কম্পাউন্ডিংয়ের শক্তি, ভাগ্য ও ঝুঁকির ভূমিকা এবং প্রকৃত সম্পদের সংজ্ঞা এসব মিলে আমাদের আর্থিক জীবনকে প্রভাবিত করে। ফিনান্সিয়াল ডিএনএ। আমরা সবাই আলাদা। আপনি কি কখনো ভেবেছেন কেন দুজন মানুষ একই অর্থনৈতিক পরামর্শ শুনেও ভিন্ন সিদ্ধান্ত নেয়? উত্তরটা লুকিয়ে আছে আমাদের ফিনান্সিয়াল ডিএনএতে। আমরা সবাই আলাদা প্রজন্মে জন্মেছি, আলাদা অর্থনৈতিক পরিবেশে বেড়ে উঠেছি। আমাদের বাবা মায়ের আয় ছিল আলাদা, আর তাদের মূল্যবোধও ছিল ভিন্ন। উদাহরণ দিয়ে বলি, যারা 1970 সালে জন্মেছিলেন তারা তাদের কৈশোর ও যৌবনে S&P 500 প্রায় 10 গুণ বৃদ্ধি পেতে দেখেছেন। ফলে তাদের মনে শেয়ার বাজার নিয়ে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। অন্যদিকে যারা 1950 সালে জন্মেছিলেন তারা দেখেছেন তাদের যুবক বয়সে শেয়ার বাজার প্রায় স্থির ছিল, তাই তাদের বিনিয়োগ করার আগ্রহ কম। একইভাবে যারা 1960-এর দশকে জন্মেছেন তারা মুদ্রাস্ফীতির ভয়াবহতা দেখেছেন, আর যারা 1990 সালে জন্মেছেন তাদের কাছে মুদ্রাস্ফীতি ততটা ভয়ের বিষয় নয়। মর্গান হাউসেল বলেছেন, মানুষ টাকা নিয়ে পাগলের মতো কাজ করে, কিন্তু কেউ পাগল নয়, কারণ প্রতিটি সিদ্ধান্ত আমাদের নিজস্ব অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গি থেকেই আসে। কম্পাউন্ডিং সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী, কিন্তু অবাক করা ব্যাপার হল তার মোট সম্পদের 81.5 বিলিয়ন ডলার তিনি 65 বছর বয়সের পরে অর্জন করেছেন। কেন? কারণ তিনি মাত্র 10 বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেছিলেন এবং কম্পাউন্ডিংয়ের শক্তি কাজে লাগিয়েছিলেন। চলুন বুঝি কম্পাউন্ডিং কি। ধরুন আপনি $1000 বিনিয়োগ করলেন 8% সুদে। 1 বছর পর আপনি পাবেন $80 সুদ। এখন যদি সেই $1080 আবার বিনিয়োগ করেন, পরের বছর পাবেন $86.04। এভাবে সুদের ওপর সুদ জমতে থাকে। এটাই কম্পাউন্ডিং। এখন কল্পনা করুন যদি বাফেট সাহেব 20-এর দশকে গাড়ি আর ঘুরতে টাকা খরচ করে 30 বছর বয়সে মাত্র $25,000 নিয়ে শুরু করতেন, তাহলে আজ তার সম্পদ হতো মাত্র $11.9 মিলিয়ন, যা বর্তমান সম্পদের চেয়ে 99.9% কম। আরেকটি উদাহরণ দিই, জিম সিমন্স নামের এক হেজ ফান্ড ম্যানেজার, যিনি বার্ষিক 66% রিটার্ন দিয়েছেন, যা বাফেটের চেয়েও বেশি, কিন্তু তার মোট সম্পদ মাত্র $21 বিলিয়ন, বাফেটের চেয়ে 75% কম। কারণ সিমন্স 50 বছর বয়সে বিনিয়োগ শুরু করেছিলেন, তাই তার কম্পাউন্ডিং টাইম ছিল অনেক কম। বাফেটের সাফল্যের রহস্য শুধু দক্ষতা নয়, সময় এবং কম্পাউন্ডিং। পেসিমিজম। কেন আমরা নেতিবাচক খবরে বেশি বিশ্বাস করি? আশাবাদ মানে এই বিশ্বাস যে দীর্ঘমেয়াদে ভালো ফলাফল আসবে, যদিও মাঝে বাধা আসতে পারে। কিন্তু টাকার ক্ষেত্রে আমাদের সবার মধ্যে একটা নেতিবাচক ঝোঁক থাকে। কেন? কারণ ভালো জিনিসগুলো সময় নেয়, রাতারাতি হয় না। চলেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 6 মাসে শেয়ার বাজার 40% কমে গেলে সবাই সাথে সাথে তা খেয়াল করে, এমনকি সরকারও হস্তক্ষেপ করে। কিন্তু 6 বছরে 140% লাভ হলে তা চোখে পড়ে না, কারণ এটা ধীরে ধীরে ঘটে। গত 50 বছরে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে প্রতি বছর 5 লক্ষ আমেরিকান প্রাণ বাঁচছে, কিন্তু এই ধীর অগ্রগতি কেউ খেয়াল করে না। অন্যদিকে সন্ত্রাস, বিমান দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ সাথে সাথে খবরে আসে। রাতারাতি অনেক ট্র্যাজেডি ঘটে, কিন্তু রাতারাতি অলৌকিক ঘটনা ঘটে না। তাই আমাদের মনে রাখতে হবে সময়ের সাথে জিনিসগুলো ভালো হয়।
ভাগ্য ও ঝুঁকি, দুই ভাই বোন। 1968 সালে বিশ্বে হাইস্কুলে পড়ুয়া ছিল প্রায় 30 কোটি শিক্ষার্থী। তার মধ্যে মাত্র 300 জন পড়ত সিয়াটলের লেকসাইড স্কুলে, যেটি ছিল বিশ্বের একমাত্র হাই স্কুল যেখানে টেলিটাইপ মডেল 30 নামক একটি কম্পিউটার ছিল। এমনকি গ্র্যাজুয়েট ছাত্রদেরও এই কম্পিউটার ব্যবহারের সুযোগ ছিল না। সেই 300 জনের মধ্যে একজন ছিলেন বিল গেটস, 30 কোটি থেকে 300। অর্থাৎ কম্পিউটার ব্যবহার করার সম্ভাবনা ছিল 10 লাখে 1। এই অসাধারণ ভাগ্য বিল গেটস ও পল অ্যালেনকে মাইক্রোসফট তৈরি করার সুযোগ দিয়েছে। 2005 সালে গেটস নিজেই বলেছেন, যদি লেকসাইড না থাকত, মাইক্রোসফটও থাকত না। কিন্তু এই গল্পে আরেকজন ছিলেন, কেন্ট ইভান্স। তিনিও ঠিক একই রকম প্রতিভাবান ও দূরদর্শী ছিলেন এবং মাইক্রোসফটের তৃতীয় প্রতিষ্ঠাতা হতে পারতেন। কিন্তু হাই স্কুলে পড়ার সময় একটি পাহাড়ে আরোহণের দুর্ঘটনায় তিনি মারা যান। একজন হাই স্কুল ছাত্রের এভাবে মারা যাওয়ার সম্ভাবনাও প্রায় 10 লাখে 1। এটাই ভাগ্য ও ঝুঁকির খেলা। মর্গান হাউসেল বলেছেন, ভাগ্য ও ঝুঁকি হল বাতাস ও ঢেউয়ের মতো, যা নৌকার গতিপথ নির্ধারণ করে। নাবিক হাল ও পাল নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত নৌকার দিক ও গতি নির্ভর করে বাইরের শক্তির উপর, যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সাফল্য শুধু প্রতিভা নয়, ভাগ্যও একটি বড় ভূমিকা পালন করে। এটা মনে রাখা আমাদের আর্থিক সিদ্ধান্তে নম্রতা ও পরিপ্রেক্ষিত এনে দেয়। সুখের চাবিকাঠি, নিজের সময়ের নিয়ন্ত্রণ। মানুষ ধনী হতে চায় যাতে সুখী হতে পারে, কিন্তু হাউসেল বলেছেন সুখের চাবিকাঠি হল নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ। আপনি যা চান, যখন চান, যার সাথে চান, যতক্ষণ চান, তা করার ক্ষমতা। আজকাল অনেকেই আগের চেয়ে বেশি ধনী, কিন্তু তারা বেশি পরিশ্রম করছে এবং নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। গবেষণায় দেখা গেছে, নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ থাকাটাই সবচেয়ে বড় সুখের সূচক। বেতন, বাড়ির সাইজ বা ক্যারিয়ারের মর্যাদার চেয়েও বেশি। শেষ পর্যন্ত নিজের সময়ের নিয়ন্ত্রণই হল সবচেয়ে বড় লভ্যাংশ যা টাকা দিতে পারে। সময়কে মূল্য না দিয়ে শুধু টাকা তাড়া করা হলো ছিদ্র বালতিতে পানি ঢালার মতো। যত ঢালবেন ততই পড়ে যাবে। তাই আপনি যত টাকাই জমান না কেন, যদি নিজের সময় নিয়ন্ত্রণ না থাকে, স্থায়ী সুখ পাবেন না। টেইল ইভেন্টস, অল্প কিছু সিদ্ধান্তই সব পাল্টে দেয়। হাইন্স বার্গগ্রুয়েন নামে এক ব্যক্তি নাৎসি জার্মানি থেকে পালিয়ে আমেরিকায় আসেন এবং হয়ে ওঠেন সর্বকালের সফলতম আর্ট ডিলারদের একজন। তিনি প্রচুর পেইন্টিং সংগ্রহ করেন, যার মধ্যে পিকাসো, ক্লি এবং মাতিসের কাজ ছিল। 2000 সালে তিনি তার সংগ্রহের একটি অংশ 100 মিলিয়ন ইউরোতে বিক্রি করেন। তার সাফল্যের রহস্য কি, দক্ষতা নাকি ভাগ্য? হরাইজন নামের একটি গবেষণা সংস্থা বলেছে, সফল বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে শিল্পকর্ম কিনে দীর্ঘ সময় রাখে। তারা অপেক্ষা করে কয়েকটি পেইন্টিং বিখ্যাত হওয়ার জন্য, যদিও বেশিরভাগ পেইন্টিংয়ের তেমন মূল্য থাকে না। অর্থাৎ সবসময় সঠিক হওয়া জরুরি নয়, বরং বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও রাখা এবং কয়েকটি বিজয়ীর জন্য অপেক্ষা করাই আসল কৌশল। হয়তো বার্গগ্রুয়েনের সংগ্রহের 99% পেইন্টিং খুব একটা দামি হয়নি, কিন্তু বাকি 1% যদি পিকাসোর মতো শিল্পীর হয়, তাহলে সেটাই যথেষ্ট। এগুলোকে বলা হয় লং টেইল ইভেন্ট, যখন খুব কম সংখ্যক ঘটনা পুরো ফলাফল নির্ধারণ করে। এটা ভেঞ্চার ক্যাপিটালেও দেখা যায়। বেশিরভাগ স্টার্টআপ ব্যর্থ হবে, কিন্তু মাত্র কয়েকটি আউটলায়ার স্টার্টআপ 20 গুণের বেশি রিটার্ন দিয়ে সব লোকসান পুষিয়ে দিতে পারে। অ্যামাজনের উদাহরণ নিন। 2018 সালে ATS&P 500 এর 6% রিটার্ন নিয়ন্ত্রণ করেছিল, যদিও এটি মাত্র একটি কোম্পানি। অ্যামাজনের ভেতরে দেখলে বোঝা যায়, এর বৃদ্ধির মূলে ছিল দুটি টেইল ইভেন্ট, অ্যামাজন প্রাইম এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস। এই দুটি প্রোডাক্ট একাই ফায়ারফোন বা ট্রাভেল এজেন্সির মতো ব্যর্থ পরীক্ষার সব ক্ষতি পুষিয়ে দিয়েছে। জেফ বেজোস ফায়ারফোনের ব্যর্থতার পর শেয়ার হোল্ডারদের কাছে ক্ষমা চাননি, বরং বলেছিলেন, আপনি যদি মনে করেন এটা বড় ব্যর্থতা, তাহলে জেনে রাখুন আমরা এখন আরও বড় ব্যর্থতার দিকে কাজ করছি। আমি মজা করছি না। কিছু ব্যর্থতা ফায়ারফোনকে ছোট্ট একটা দাগের মতো মনে করাবে। বেজোস বুঝতেন যে বেশিরভাগ পণ্য নিয়ে ভুল করা ঠিক আছে, যদি সেই প্রক্রিয়া 1% টেইল ইভেন্ট পণ্য তৈরি করে যা সব কিছু চালায়। মনে রাখবেন, ওয়ারেন বাফেট প্রায় 500টি স্টক কিনেছেন, কিন্তু তার মধ্যে মাত্র 10টি থেকেই তার বেশিরভাগ অর্থ এসেছে। ভালো স্টক পিকাররা অর্ধেক সময় সঠিক হবে। ভালো নেতারাও
অর্ধেক সময় ভালো সিদ্ধান্ত নেবে। এই সত্যটা মেনে নিলে বুঝবেন যে শেষ পর্যন্ত মাত্র কয়েকটি ঘটনাই পুরো ফলাফল নির্ধারণ করে। প্রকৃত সম্পদ বনাম ধনী হওয়া। ধনী হওয়া আর সম্পদশালী হওয়ার মধ্যে পার্থক্য বোঝাটা অসম্ভব গুরুত্বপূর্ণ। ধনী হওয়া মানে আপনার বর্তমান আয় এবং জিনিসপত্র, আর সম্পদ মানে আপনার কাছে এমন আর্থিক সম্পদ যা এখনও খরচ করেননি। প্রকৃত সম্পদ সেটা যা দেখা যায় না। ল্যাম্বরগিনি চালানো কেউ ধনী বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে অনেকেই তাদের সাধ্যের বাইরে খরচ করছে এবং ঋণের উপর নির্ভর করে জাঁকজমক বজায় রাখছে। সম্পদ মানে আপনি যে গাড়ি চালান, হীরার আংটি বা বাড়ি নয়, বরং সেই আর্থিক সম্পদ যা এখনও খরচ করেননি। সম্পদ জমাতে দরকার আত্মসংযম এবং সংযম। যে হীরা, ঘড়ি আর ফার্স্ট ক্লাস আপগ্রেড আপনি ছেড়ে দিলেন, সেগুলোই আপনার সামগ্রিক সম্পদে যোগ হয়। ধনী রোল মডেলদের খুঁজে পাওয়া সহজ, যারা প্রচুর খরচ করে কিন্তু প্রকৃত সম্পদ লুকানো, এবং তাই তা অনুকরণ করা কঠিন। আমাদের শেখানো হয়েছে যে টাকা থাকা মানে টাকা খরচ করা, কিন্তু সম্পদ তৈরির প্রকৃত চাবিকাঠি হল টাকা সঞ্চয় এবং বিনিয়োগ করা। আসলে সম্পদশালী হওয়ার একমাত্র উপায় হল আপনার কাছে যে টাকা আছে তা খরচ না করা। পরের বার কেউ দামি গাড়ি চালাতে বা বড় বাড়িতে থাকতে দেখলে মনে রাখবেন, শুধু দেখেই সম্পদ বোঝা যায় না। প্রকৃত সম্পদের চাবিকাঠি হল আত্মসংযম বা সংযম, সম্পদ তৈরি এবং ভবিষ্যতে বিনিয়োগ। আসল দাম। বাজারের ফি মেনে নিন। কল্পনা করুন আপনি একটি পাহাড়ে উঠছেন, লক্ষ্য চূড়ায় পৌঁছে দুর্দান্ত দৃশ্য দেখা। হয়তো সেদিন রোদ থাকবে, হয়তো বৃষ্টি, হয়তো পথ হারাবেন, হয়তো পড়ে আহত হবেন। আরোহণের কঠিনতা মাঝপথে না যাওয়া পর্যন্ত স্পষ্ট হয় না। নিচ থেকে উপরে তাকালে পথ সহজ মনে হয়, কিন্তু পথে অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে এবং পথ পরিবর্তন করতে হবে। তবে আপনি কখনো মনে করবেন না যে কোনো সোনার এসকেলেটর আপনাকে নিরাপদে শীর্ষে নিয়ে যাবে। আরোহণের আগেই আপনি বুঝে নেন যে এই অনিশ্চয়তা এবং ঝুঁকি হল সেই দাম যা শীর্ষে পৌঁছাতে দিতে হয়। কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে অনেকে মনে করে তারা অনিশ্চয়তা এবং ঝুঁকি এড়িয়ে বিনামূল্যে কিছু পেতে পারে। হাউসের শেয়ার বাজারকে নতুন গাড়ি কেনার সাথে তুলনা করেছেন। গাড়ি পেতে তিনটি উপায়: নতুন কিনুন, পুরনো কিনুন বা চুরি করুন। নতুন গাড়ির দাম বেশি, কিন্তু পুরস্কারও বেশি। এটা 12% রিটার্নের মতো। পুরনো গাড়ি সস্তা, কিন্তু পুরস্কার কম। এটা 4% রিটার্নের মতো। আর চুরি করা মানে বিনামূল্যে কিছু পাওয়ার চেষ্টা। 99% মানুষ গাড়ি চুরি করবে না, কারণ ফলাফল সুবিধার চেয়ে বেশি। কিন্তু শেয়ার বাজারে অনেকে মনে করে তারা তৃতীয় অপশন নিতে পারবে এবং বাজার থেকে চুরি করতে পারবে। তারা নানা কৌশল ব্যবহার করে দাম না দিয়ে ভালো রিটার্ন পাওয়ার চেষ্টা করে, যেমন পতনের আগে বিক্রি করা বা উত্থানের আগে কেনার চেষ্টা। ধরুন আপনি 30 বছরের জন্য বার্ষিক 11% রিটার্ন চান অবসরের জন্য। 1950 থেকে 2019 পর্যন্ত ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ প্রায় 11% বার্ষিক রিটার্ন দিয়েছে। কিন্তু সেই 69 বছরে অবশ্যই অনেক উত্থান পতন ছিল। অনেকের জন্য বিনিয়োগ উঠানামা করা ভয়ের, তাই তারা দীর্ঘমেয়াদী অস্থিরতা এবং অনিশ্চয়তার দাম না দিয়ে দ্রুত ঢোকা বের হওয়ার চেষ্টা করে, যা গাড়ি চুরির মতো। আপনাকে যে দাম দিতে হবে তা শুধু ডলার বা সেন্ট নয়, এটা হলো অস্থিরতা, ভয় এবং ঝুঁকির আবেগ মেনে নেওয়া। মনে রাখবেন, সফল বিনিয়োগের একটি দাম আছে এবং এটা সুস্পষ্ট নয়, কিন্তু আপনাকে তা দিতেই হবে, ঠিক যেমন অন্য যে কোনো পণ্যের জন্য। মূল কথা হলো নিজেকে বোঝাতে হবে যে বাজারের ফি দেওয়া মূল্যবান, এটা একটা প্রবেশ মূল্য যা দেওয়া উচিত। যদি আপনি এটাকে জরিমানা মনে করেন, তাহলে কখনোই অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন না। হেডোনিক ট্রেডমিল। কখন আপনি যথেষ্ট মনে করবেন? জানতে হবে কখন যথেষ্ট হয়েছে। হেডোনিক অ্যাডাপ্টেশন বা হেডোনিক ট্রেডমিল ধারণাটার সাথে পরিচিত হন। প্রতিবার লক্ষ্য অর্জন করলেই আপনি গোলপোস্ট আরও সামনে সরিয়ে ফেলেন। বার্নি ম্যাডফ এবং গুপ্তা, এই দুই ব্যক্তির পতন দেখুন, যাদের কাছে সবকিছুই ছিল এবং তারা ছিলেন অতি ধনী, কিন্তু বিশ্বের সব টাকাও কখনো যথেষ্ট হতো না, এবং তারা দুজনেই আরও বেশি টাকা পেতে অপরাধে জড়িত হল। কখন যথেষ্ট তা না জেনে সম্পদ এবং সাফল্যের পেছনে ছোটা হলো একটি অন্তহীন সিঁড়িতে ওঠার মতো। যত উঁচুতেই উঠুন না কেন, সবসময় আরেকটি ধাপ থাকবে পৌঁছানোর জন্য, এবং এই পেছন ছোটা সব গ্রাসী হয়ে উঠতে পারে, যা সুখ ও পরিপূর্ণতার অভাবে পর্যবসিত হয়। দ্য সাইকোলজি অফ মানি থেকে আমরা অনেক অসাধারণ শিক্ষা পেলাম।
আমরা জানলাম যে টাকা নিয়ে আমাদের সিদ্ধান্ত আসলে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি থেকে আসে, আমাদের ফিনান্সিয়াল ডিএনএ থেকে। আমরা বুঝলাম কম্পাউন্ডিং কত শক্তিশালী হতে পারে যদি সময় এবং ধৈর্য থাকে। ওয়ারেন বাফেটের উদাহরণ থেকে দেখলাম প্রকৃত সম্পদ তৈরি হয় দীর্ঘ সময় ধরে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে। আমরা জানলাম কেন টাকা নিয়ে আমরা নেতিবাচক খবরে বেশি বিশ্বাস করি এবং কিভাবে ভাগ্য ও ঝুঁকি আমাদের আর্থিক জীবনে বিশাল ভূমিকা রাখে। বিল গেটস এবং কেন্ট ইভান্সের গল্প থেকে বোঝা গেল যে সাফল্য শুধুই প্রতিভা নয়, বরং পরিস্থিতিও একটি বড় কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, সুখের চাবিকাঠি হল নিজের সময়ের নিয়ন্ত্রণ রাখা। টাকা শুধু জমানোই যথেষ্ট নয়, বরং সেই টাকা দিয়ে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারাটাই আসল সম্পদ। আমরা আরও জানলাম টেইল ইভেন্টের গুরুত্ব। মাত্র কয়েকটি সিদ্ধান্তই পুরো ফলাফল পাল্টে দিতে পারে। আর প্রকৃত সম্পদ এবং ধনী হওয়ার পার্থক্য বুঝলাম। ল্যাম্বরগিনি চালানো মানেই সম্পদশালী নয়, বরং যে টাকা খরচ করা হয়নি সেটাই আসল সম্পদ। শেষে মনে রাখবেন, শেয়ার বাজারের একটা দাম আছে। অস্থিরতা, ঝুঁকি, ভয় এসব মেনে নিতে হয়, আর জানতে হবে কখন যথেষ্ট। অন্তহীন ট্রেডমিলে না দৌড়ে সন্তুষ্টি খুঁজে নিতে হবে। তো বন্ধুরা, আজ থেকেই আপনার আর্থিক জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করা শুরু করুন। মনে রাখবেন, আর্থিক সাফল্য মানে শুধু জ্ঞান নয়, বরং আচরণ। কম্পাউন্ডিংয়ের শক্তি কাজে লাগান, নিজের সময়ের নিয়ন্ত্রণ রাখুন এবং প্রকৃত সম্পদ তৈরি করুন। আপনার মতামত কি? কমেন্ট সেকশনে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল বৈজ্ঞান সাবস্ক্রাইব করুন আরও এমন চমৎকার বইসামারির জন্য। নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। আজ থেকেই নতুন অভ্যাস শুরু করুন আর সাবস্ক্রাইব দিন বৈজ্ঞানে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।